আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে আমরা এসএসসি বায়োলজির আমাদের চ্যাপ্টার 11-এর দুইটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে একটা হচ্ছে আমাদের ফ্লাওয়ার নিয়ে আর একটা হচ্ছে আমাদের পলিনেশন। এই দুটো টপিক, ফ্লাওয়ার অ্যান্ড পলিনেশন, এই দুটো টপিক আজকের ক্লাসে আমরা দেখবো। তো সবাই অবশ্যই খাতা কলম এবং হচ্ছে বই নিয়ে ক্লাসটা করতে হবে। তো আমরা শুরু করছি। তো প্রথম কথা হচ্ছে ফ্লাওয়ার নিয়ে যদি আমরা বলি তাহলে হচ্ছে ফ্লাওয়ারটা হচ্ছে কি আমার প্ল্যান্টের রিপ্রোডাকশনের জন্য হচ্ছে একটা রিপ্রোডাক্টিভ অর্গান, সেটা হচ্ছে ফ্লাওয়ার। অর্থাৎ আমার যে কোনো কিছুই বলি না কেন, প্রত্যেকটা অ্যানিমেলের যেমন রিপ্রোডাকশন করার জন্য তাদের হচ্ছে একটা রিপ্রোডাক্টিভ অর্গান লাগে, ঠিক তেমনিভাবে প্ল্যান্টেরও যদি রিপ্রোডাকশন করতে হয় তাহলে তার একটা রিপ্রোডাক্টিভ অর্গান লাগবে। সেই রিপ্রোডাক্টিভ অর্গানটার নাম হচ্ছে কি ফ্লাওয়ার। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কথা। আচ্ছা, তো ফ্লাওয়ারের ডেফিনেশন পরীক্ষা অনেক সময় চলে আসতে পারে। হোয়াট ইজ ফ্লাওয়ার? সো ফ্লাওয়ারটা কি? এটা হচ্ছে স্পেশাল টাইপ অফ মডিফাইড শ্যুট। স্পেশাল টাইপ অফ মডিফাইড শ্যুট। শ্যুট মানে কি? শ্যুট মানে হচ্ছে মাটির উপরে যে অংশ থাকে, মাটির উপরে। তো আমার ফুলটা তো মাটির উপরেই থাকে, সো এটাকে বলা হয়েছে একটা স্পেশাল টাইপ অফ মডিফাইড শ্যুট। সো এটা হচ্ছে কি করে? এটা রিপ্রোডাকশনের জন্য হেল্প করে। তাহলে আমরা বললাম যে এটা পাওয়ার হচ্ছে স্পেশাল টাইপ অফ মডিফাইড শ্যুট ফর রিপ্রোডাকশন। আচ্ছা, এখন আমি যদি হচ্ছে একটা ফ্লাওয়ারের কথা চিন্তা করি, ফ্লাওয়ার হচ্ছে মেনলি কয়টা পার্ট থাকে? একটা কমপ্লিট ফ্লাওয়ারের কথা যদি চিন্তা করি তাহলে পাঁচটা পার্ট থাকে তার। একটা হচ্ছে থ্যালামাস, ক্যালিক্স, দেন হচ্ছে করলা, অ্যান্ড্রোসিয়াম অ্যান্ড গাইনিসিয়াম। এই টোটাল হচ্ছে পাঁচটা পার্ট থাকে, ঠিক আছে? তো আমরা এই যে এটাকে আমরা বলতেছি হচ্ছে থ্যালামাস। তারপর হচ্ছে তোমার ক্যালিক্স বলতেছি হচ্ছে এই যে এগুলাকে বলতেছে ক্যালিক্স। তারপর হচ্ছে আমার করলা বলতে হচ্ছে পাপড়িগুলোকে বোঝানো হয়, এই যে পাপড়িগুলো, ফুলের পাপড়িগুলোকে বলা হয় করলা। আর অ্যান্ড্রোসিয়াম হচ্ছে এইগুলোকে বলে অ্যান্ড্রোসিয়াম। আর গাইনিসিয়াম বলা হয় এই পার্টটাকে। তাহলে হচ্ছে একটা কমপ্লিট ফ্লাওয়ারের ক্ষেত্রে এই পাঁচটা পার্ট থাকবে। সো এখানে এটাই বলা হচ্ছে যে আমার যদি একটা কমপ্লিট ফ্লাওয়ারের ক্ষেত্রে এই পাঁচটা পার্ট বা পাঁচটা ওর্স থাকে। সো এটার এক্সাম্পল কি? কমপ্লিট ফ্লাওয়ার এক্সাম্পল হচ্ছে চাইনা রোজ অ্যান্ড ডুটুরা, এগুলো হচ্ছে আমার কমপ্লিট ফ্লাওয়ার এক্সাম্পল। আর যদি কোনো একটা পার্ট না অ্যাবসেন্ট থাকে, পাঁচটা ফ্লাওয়ার ওর্সের মধ্যে যদি কোনো একটা ল্যাকিংস থাকে, তখন সেটাকে বলা হয় ইনকমপ্লিট ফ্লাওয়ার বলা হয়। তো আশা করি এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি। তো এখন এই যে পাঁচটা পার্ট বললাম, পাঁচটা পার্টের মধ্যে হচ্ছে দুইটা মানে অ্যান্ড্রোসিয়াম অ্যান্ড গাইনিসিয়াম, এই দুইটা পার্টকে বলা হয় ফুলের রিপ্রোডাকশন করার জন্য সিগনিফিকেন্ট পার্ট। মানে আমার ফুলের সিগনিফিকেন্ট পার্ট যদি বলা হয় কোনটা তাহলে রিপ্রোডাকশন করার জন্য, তাহলে হচ্ছে অ্যান্সার হবে দুইটা, একটা হচ্ছে অ্যান্ড্রোসিয়াম আর একটা হচ্ছে গাইনিসিয়াম, এই দুইটা। আর বাকি যে তিনটা অর্থাৎ থ্যালামাস, ক্যালিক্স অ্যান্ড হচ্ছে করলা, এগুলো হচ্ছে আমার কী করে? এগুলো হচ্ছে জাস্ট হেল্প করে, রিপ্রোডাকশন করতে হেল্প করে, বাট ওরা কিন্তু এরকম সিগনিফিকেন্ট না, মানে ওরা অত বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট হেল্প করতেছে। বাট রিপ্রোডাকশন করতে হলে মাস্ট বি আমার কোন দুইটা জিনিস লাগবে? একটা হচ্ছে আমার অ্যান্ড্রোসিয়াম অ্যান্ড গাইনিসিয়াম। আচ্ছা, দেন হচ্ছে আমার ফুলের হচ্ছে এই ছবিটা তোমাকে হচ্ছে একটু বাসায় প্র্যাকটিস করতে হবে। ছবিটা ভালো করে আঁকবা, পরীক্ষাতে মাঝামাঝি চলে আসে যে বলে যে হচ্ছে ফুলের হচ্ছে বিভিন্ন যে পার্টগুলো, এগুলো হচ্ছে ড্রয়িং করতে বলে। তো এরকম একটা সুন্দর করে এঁকে দিতে হবে। এখন ফুলের হচ্ছে পাঁচটা পার্ট অবশ্যই খেয়াল রাখতে হবে দেওয়া আছে কিনা। পাঁচটা পার্টের মধ্যে আমরা বলছি এই পার্টটাকে কী বলবো? এই পার্টটাকে বলবো থ্যালামাস বলবো, এই পার্টটাকে বলবো থ্যালামাস, যেটার উপর হচ্ছে পুরো ফুলটা হচ্ছে দাঁড়ায় আছে। হ্যাঁ, এই থ্যালামাসের উপরেই তো পুরো ফুলটা দাঁড়ায় আছে। তারপর হচ্ছে কি এই যে পাশে থাকে এগুলোকে কী বলি? এগুলোকে বলি হচ্ছে আমার ক্যালিক্স বলবো। হ্যাঁ, ক্যালিক্স বলবো। তারপর হচ্ছে আমার এই যে পাপড়িগুলা, এগুলোকে বলবো হচ্ছে করলা। আর হচ্ছে তোমার এই যে মেল যে পার্ট ফুলের মধ্যে, এগুলো হচ্ছে মেল পার্ট, যেটাকে বলা হয় অ্যান্ড্রোসিয়াম বলা হয়। আর ফিমেল যে পার্টটা মাঝখানে থাকবে এটা হচ্ছে আমার গাইনেসিয়াম। ওকে, সো এই ছবিটা ভালো করে প্র্যাকটিস করতে হবে এবং লেবেলিংগুলো করতে হবে। তো তারপর হচ্ছে আমার এখান থেকে কয়েকটা ইম্পর্টেন্ট, থ্যালামাস থেকে আসলে ওইরকমভাবে পড়ার কিছু নাই। ক্যালিক্স থেকে যদি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য বলি তাহলে সেটা হচ্ছে ক্যালিক্সের যে ইউনিট, সেই ইউনিটটা হচ্ছে সেপাল। ইচ পার্ট অফ দ্য ক্যালিক্স ইজ কল্ড সেপাল। মানে হচ্ছে আমার ক্যালিক্স মানে বলতে কোনটা বোঝাচ্ছিলাম? এই যে এটাই তো ছিল আমার ক্যালিক্স, এগুলো তো ক্যালিক্স বলতাম। এই ক্যালিক্সের ইউনিট যদি জিজ্ঞাসা করা হয় বা প্রত্যেকটা পার্টের নাম কি, সেটাকে নাম হচ্ছে সেপাল। এই সেপালটা হচ্ছে কি করতে পারে? এই সেপালটা তোমার হচ্ছে সেপারেট থাকতে পারে কিংবা সেপারেট নাও থাকতে পারে। যদি আমার সেপালটা সেপারেট করা থাকে তখন এটাকে বলা হয় পলিসেপালোস। আর যদি আমার এই সেপালটা সেপারেট করা না থাকে তখন সেটাকে বলা হয় গ্যামোসেপালোস বা অ্যাসেপালোস, ঠিক আছে? আচ্ছা, তো তারপর হচ্ছে এখন আমার এই ক্যালিক্সের মেজর ফাংশনটা হচ্ছে কি করে? ক্যালিক্সটা হচ্ছে আমার মেইন ফাংশনটা যদি বলি, তার মেইন ফাংশনটা হচ্ছে ফুলের যে ভিতরে যে পার্টগুলো, ইনার পার্টস অফ ফ্লাওয়ার, ফুলের ভিতরে যে পার্টগুলো বলতে কী বোঝাচ্ছে? এই ধরো ফুলের হচ্ছে অ্যান্ড্রোসিয়াম, সরি এটা তো গাইনিসিয়াম, তারপরে এই যে অ্যান্ড্রোসিয়াম, এইগুলা ভিতরের যে পার্টগুলো, এগুলোকে হচ্ছে কী করে? প্রোটেকশন দেয়।
এগুলোকে হচ্ছে রক্ষা করে, সেভ করে। তো এটা মেইন ফাংশন ইজ, এটা কি মেইন ফাংশন, ক্যালিক্সের মেইন ফাংশন হচ্ছে ইজ টু সেভ দ্য ইনার পার্ট অফ দ্য ফ্লাওয়ার, মানে একটা ফুলের ইনার পার্টগুলোকে সেভ করা। সেভ করা কিসের থেকে সেভ করবে? ফ্রম দ্য সান, সূর্য, রেইন, মানে হচ্ছে বিভিন্ন রকম ঝড় বৃষ্টি, এগুলো থেকে অ্যাটাকস অফ দ্য ইনসেক্ট অ্যান্ড পেস্ট, বিভিন্ন রকম কীট পতঙ্গ, পোকামাকড়, এগুলোর আক্রমণ থেকে রক্ষা করে। তাহলে এটা ক্যালিক্সের মেইন ফাংশনই হচ্ছে এটা। এছাড়া ক্যালিক্স হচ্ছে তোমার গ্রিন কালার হতে পারে, বা ক্যালিক্স হচ্ছে আরও অন্যান্য ডিফারেন্ট কালারের হতে পারে, যেমন লাল, নীল, এগুলো টাইপের হতে পারে। যদি ক্যালিক্সটা গ্রিন কালার হয়, মনে রাখতে হবে যে গ্রিন ক্যালিক্সের কাজ হচ্ছে কী করা? ফুড প্রোডাকশন করা, ফুড প্রোডাকশন করা। কারণ আমরা জানি যে গ্রিন ক্যালিক্সে কী, কেন কীভাবে ফুড প্রোডাকশন করবে? কারণ গ্রিন ক্যালিক্সের মধ্যে থাকবে হচ্ছে ওই যে ফটোসিনথেসিস হবে। ফটোসিনথেসিস তো নর্মালি হচ্ছে যেসব জায়গায় হচ্ছে গ্রিন, ওইখানেই তো হয়। পাতা যেমন গ্রিন থাকে, ঠিক তেমনিভাবে হচ্ছে আমার ক্যালিক্সটা যদি হচ্ছে গ্রিন হয়, তাহলে সেখানেই সেই ক্যালিক্সটা হচ্ছে কী করবে? ফুড প্রোডাকশন করবে। আর যদি ক্যালিক্সটা গ্রিন না হয়ে অন্যান্য কালার হয়, ধরো লাল, নীল, অন্য কোনো কালার হয়, বা হলুদ, এরকম অন্য কোনো কালার হয়, তাহলে সেটা কী করবে? তখন হচ্ছে ওটা কী করবে? বিভিন্ন রকম এনিম্যাল, কালারফুল জিনিস তো প্রতি তো এনিম্যালগুলো হচ্ছে অ্যাট্রাক্ট হবে। তো কালারফুল জিনিসের প্রতি হচ্ছে এনিম্যালগুলো কীভাবে অ্যাট্রাক্ট হবে? তখন হচ্ছে ক্যালিক্সটা যদি কালারফুল হয়, তখন এনিম্যাল হচ্ছে অ্যাট্রাক্ট হয়ে ক্যালিক্সের কাছে আসবে, মানে ওই ফুলটার কাছে আসবে। ফুলটার কাছে আসলে তখন হচ্ছে আমার হচ্ছে যেটা হয় যে ওই ফুল থেকে হচ্ছে পোলেনটা হচ্ছে ওই অ্যানিমেলের গায়ে লেগে যায়। দেন যখন ফুলটা বসে আবার আরেকটা গাছে যায় বসবে, তখন হচ্ছে ওই গাছে আবার ওই পোলেনটা হচ্ছে লেগে যায়। এভাবে হচ্ছে আমার পলিনেশনটা হয়ে যায়। তাহলে আমার ক্যালিক্সটা যদি হচ্ছে অন্যান্য, মানে গ্রিন কালার ছাড়া অন্যান্য কালারের হয়, মানে ডিফারেন্ট কালারের হয়, তখন এটা কী করে? এটা হচ্ছে বিভিন্ন রকম অ্যানিমেলকে অ্যাট্রাক্ট করার মাধ্যমে পলিনেশনে হেল্প করতেছে। তো আশা করি এটা আমাদের কাছে ক্লিয়ার। তারপর হচ্ছে চলে আসি করলা। করলা বলতে আমরা ওই যে পাপড়িকে বুঝি, এবং পাপড়ির যে ইউনিট সেটাকে বলি পেটাল বলি। তাহলে একটু আগে আমরা বললাম কি, আমাদের ক্যালিক্সের যে ইউনিট সেটাকে বলতেছিলাম সেপাল, ঠিক তেমনিভাবে করলার যে ইউনিট সেই ইউনিটে বলা হয় পেটাল। এবং এই করলার কাজ কি? করলার কাজটা হচ্ছে ওটার মতো সেম, মেইন কাজটা হচ্ছে কি করে? ফুলের যে ইনার পার্টগুলোকে সান এবং রেইন থেকে হচ্ছে এটাকে রক্ষা করে। ইনার পার্ট বলতে হচ্ছে এই যে গাইনিসিয়াম, অ্যান্ডোসিয়াম, এগুলোকে হচ্ছে আমার বিভিন্ন রকম হচ্ছে পোকামাকড় বা সান, রেইন, এগুলো থেকে হচ্ছে রক্ষা করতেছে। আর নর্মালি হচ্ছে কি হয়, এই পাপড়িগুলো তো, ফুলের পাপড়িগুলো তো নর্মালি কালারফুল হয়, রেড, আবার তো ব্লু, এরকম কালার হয়ে থাকে, আবার ইয়েলো হয়। সো পাপড়িগুলো যদি কালারফুল হয় বা করলা যদি কালারফুল হয়, তাহলে এটা কী করে? ওটা সেম কালারফুল হইলেই ওটা হচ্ছে কী করবে? এরকম অ্যানিম্যাল, বার্ডস, এগুলোকে অ্যাট্রাক্ট করবে। মানে অ্যাট্রাক্ট করলে তখন কী করবে? অ্যাট্রাক্ট করার মাধ্যমে পলিনেশনে হেল্প করবে। কীভাবে পলিনেশন হেল্প করে? যখন ধরো অ্যানিম্যালটা অ্যাট্রাক্ট হয়ে ওই পাপড়ি গায়ে বসে গেল, তখন হচ্ছে কী হবে? ধরো আমার পোলেন হচ্ছে ওই অ্যানিম্যালের গায়ে লেগে যাবে, তখন ওই পোলেনটা আবার যখন হচ্ছে অন্য গাছে গিয়ে যখন হচ্ছে ওই অ্যানিমেলটা বসবে, তখন এই পোলেনটা হচ্ছে অন্য গাছের ফুলে লেগে যাবে, তখন এইভাবে পলিনেশনটা হবে। সেই কারণে বলা হয়েছে কালারফুল যদি হয় করলাটা, তাহলে সেটা কী করে? নর্মালি পলিনেশনে হেল্প করবে। কীভাবে করবে? বাই অ্যাট্রাক্টিং দ্য অ্যানিমেলকে অ্যাট্রাক্ট করার মাধ্যমে। আচ্ছা, তা করলাটাও আমাদের শেষ। এবার হচ্ছে পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যান্ড্রোসিয়াম অ্যান্ড গাইনিসিয়াম। অ্যান্ড আমরা বলেছিলাম অ্যান্ড্রোসিয়াম অ্যান্ড গাইনিসিয়াম এই দুটো হচ্ছে আমার রিপ্রোডাকশনের জন্য খুবই সিগনিফিকেন্ট, খুব লাগবে, এদেরকে মাস্ট থাকতেই হবে। বাকি যে তিনটা ছিল, থ্যালামাস, ক্যালিক্স অ্যান্ড হচ্ছে করলা, এগুলো হচ্ছে জাস্ট সাহায্য করে রিপ্রোডাকশন করার ক্ষেত্রে, বাট ওগুলো এত মেজর ভূমিকা রাখে না। হচ্ছে মেজর ভূমিকা রাখে বা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হচ্ছে দুইটা, অ্যান্ড্রোসিয়াম অ্যান্ড গাইনিসিয়াম। সো অ্যান্ড্রোসিয়ামের ক্ষেত্রে মনে রাখতে হবে অ্যান্ড্রোসিয়ামের যে ইউনিট সেটার নাম হচ্ছে স্টেমেন, যে এভরি পার্ট অফ দ্য অ্যান্ড্রোসিয়াম ইজ কল্ড স্টেমেন। সো এখন কথা হচ্ছে স্টেমেন যেটা বলি, সেই স্টেমেনের হচ্ছে দুইটা পার্ট থাকে। ধরো আমার এখানে যে আমি দেখতে পাচ্ছি, যেমন এইগুলোকে আমরা বলতেছি একটা স্টেমেন। হ্যাঁ, এগুলো হচ্ছে একটা স্টেমেন। সো এই স্টেমেনের মধ্যে দুটো পার্ট থাকে, এই উপরের দিকে একটা অংশ থাকে আর নিচের দিকে একটা অংশ থাকে। নিচের দিকে যে একটা স্টক লাইক একটা, মানে একটা দণ্ডের মতো বা একটা হচ্ছে অংশ থাকে, সেটাকে লম্বা একটা অংশ থাকে, এটাকে কী বলা হয়? এটাকে বলা থাকে তোমার ফিলামেন্ট বলা হয়। এটাকে বলা হয় কি? ফিলামেন্ট বলা হয়। আর উপরে যে আমাদের একটা মাথায় টুপির মতো একটা অংশ থাকে, এটাকে বলা থাকে অ্যান্থার বলা হয়। ঠিক আছে, তাহলে উপরে মাথার টুপির মতো অংশ, এটাকে বলা হয় অ্যান্থার। আর এই যে নিচের যে অংশ, সেটাকে বলা হয় ফিলামেন্ট। এখন এই যে আমার এই অ্যান্থার আর এই যে ফিলামেন্ট, এই দুইজনের মাঝখানে এখানে তাদেরকে দুইজনকে একসাথে লাগায় রাখছে যে জিনিসটা, সেটার নাম হচ্ছে কানেকটিভ বলা হয়। তাহলে কী বললাম? এই অ্যান্থার এবং এই ফিলামেন্ট, এই দুইজনকে একসাথে লাগায় রাখছে মাঝখানে কে, সেটার নাম হচ্ছে কানেকটিভ। ঠিক আছে, তো আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি। তাহলে এখানে কী বললাম? একটা স্টেমেনের দুইটা পার্ট থাকে, একটা স্টক লাইক যে লম্বা যে পার্টটা, সেটাকে বলা হয় থাকে কি? সেটাকে বলা হয় ফিলামেন্ট বলা হয়। আর যে একটা স্যাক লাইক, মানে একটা থলের মতো উপরে যে মাথার দিকে একটা স্যাক লাইক হচ্ছে একটা স্ট্রাকচার থাকে, সেটার নাম হচ্ছে অ্যান্থার বলা হয়। মাথার দিকে যে স্যাক লাইক অংশ, সেটার নাম হচ্ছে অ্যান্থার। আর নিচে যে হচ্ছে একটা স্টক লাইক হচ্ছে লম্বা অংশ থাকে, সেটার নাম হচ্ছে ফিলামেন্ট। আচ্ছা, আর এবং এই যে আমার হচ্ছে ফিলামেন্টকে হচ্ছে অ্যান্থারের সাথে যে কানেক্ট করে রাখতেছে যে জিনিসটা, সেটার নাম হচ্ছে কি? কানেকটিভ। ওকে, আচ্ছা, তো এখন আমি যেটা বললাম যে আমার এই যে অ্যান্থার ছিল,
সেই অ্যান্থারের মধ্যে এই অ্যান্থারের এখানেই হচ্ছে তোমার হচ্ছে পোলেন হচ্ছে তৈরি হবে। পোলেনটা তৈরি হয় কোথায়? পোলেন তৈরি হবে, মনে রাখবো, এটা এই অ্যান্থারের মধ্যে হচ্ছে পোলেন তৈরি হয়। আর পোলেন থেকেই পরবর্তীতে কী তৈরি হয়? মেল গ্যামেট তৈরি হয়। সেই মেল গ্যামেটটাই হচ্ছে রিপ্রোডাকশন করে। তাহলে কি বললাম? পোলেন আর ডেভেলপ হয় কোথায়? অ্যান্থারে ডেভেলপ করে। এবং সেই মেল গ্যামেটগুলো হচ্ছে আমার এই হচ্ছে পোলেন থেকেই হচ্ছে তৈরি হবে, এবং পরবর্তীতে এই মেল গ্যামেটগুলো হচ্ছে কী করবে? রিপ্রোডাকশন করতে সাহায্য করবে। আচ্ছা, তারপর চলে আসি গাইনিসিয়াম। গাইনিসিয়ামের যে ইউনিট সেটাকে বলা হয় থাকে কি? কার্পেল বলা হয়। তাহলে আমার এন্ডোসিয়ামের ইউনিটটা কি বলছিলাম? এন্ডোসিয়ামের ইউনিটকে বলছিলাম হচ্ছে আমার স্ট্যামেন বলছিলাম, তাই না? এন্ডোসিয়ামের ইউনিট হচ্ছে স্ট্যামেন, আর যে গাইনিসিয়ামের যে ইউনিট সেটার নাম হচ্ছে কার্পেল। এবং কার্পেলের হচ্ছে আবার 3টা পার্ট থাকে। কার্পেলের 3টা পার্ট থাকে। আচ্ছা, এখানে থেকে দেখাই, দেখো এটা হচ্ছে কি? এটা ধরো হচ্ছে আমার কার্পেল, হ্যাঁ, কারণ এটা হচ্ছে আমাদের গাইনিসিয়ামের যে ইউনিট, ধরো এটা হচ্ছে গাইনিসিয়ামের সেই ইউনিট। তো গাইনিসিয়ামের ইউনিটটা হচ্ছে সো গাইনিসিয়ামের যে ইউনিটটা, সেই গাইনিসিয়ামের ইউনিটটাকে আমরা কী বলতাম? সেটার নাম হচ্ছে আমার কার্পেল। এই কার্পেলের মধ্যে 3টা পার্ট থাকে। একদম মাথার দিকে থাকে হচ্ছে কি? থেকে স্টিগমা, দেন হচ্ছে এই দণ্ডের মতো অংশটার নাম হচ্ছে স্টাইল, আর এই যে ভিতরে এবং যে অংশটার নাম হচ্ছে ওভারি। ঠিক আছে? তাহলে 3টা পার্ট থাকে একটা কার্পেলের। কার্পেলের হচ্ছে 3টা পার্ট থাকে। একটা হচ্ছে আমার সবার মাথার উপরের দিকে থাকবে স্টিগমা, দেন থাকবে স্টাইল, আর নিচে একদম গোল অংশটার নাম হচ্ছে ওভারি। এই 3টা পার্ট নিয়ে হচ্ছে একটা কার্পেল তৈরি হয়। এবং এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এই যে আমাদের ওভারের ভিতরে একটা জিনিস থাকে সেটার নাম হচ্ছে ওভিউল। ওভারের ভিতরে একটা জিনিস থাকে সেটার নাম হচ্ছে ওভিউল। আচ্ছা, তো এখানে আছে এই জিনিসগুলো লেখা আছে যে আমার একটা গাইনিসিয়ামের হচ্ছে মধ্যে যে ইউনিট সেটাকে নাম হচ্ছে কার্পেল। এই কার্পেলের হচ্ছে 3টা পার্ট থাকে। কি থাকে? একটা সবার মাথার দিকে থাকবে স্টিগমা, দেন হচ্ছে দণ্ডের মতো অংশের নাম স্টাইল, আর নিচের দিকে গোল যে অংশটা সেটা হচ্ছে ওভারি। এবং ওভারির ভিতরে কি থাকে? ওভিউল থাকে। এই যে ওভিউলস আর অ্যারেঞ্জড ইনসাইড দ্য ওভারি, মানে ওভারির ভিতরে থাকে হচ্ছে আমার ওভিউল। অ্যান্ড এই ওভিউলটা হচ্ছে কি হয়? এই ওভিউলের ভিতরে হচ্ছে তোমার কি হয়? ফিমেল গ্যামেট, ফিমেল রিপ্রোডাক্টিভ সেল, বা যেটাকে বলি ওভাম বলি। ওভাম আমরা হচ্ছে বলেছিলাম যে ফিমেল রিপ্রোডাক্টিভ সেল বলতে আসলে ফিমেল গ্যামেটকে বোঝানো হয়। ফিমেল গ্যামেট, যার নাম কি বলছিলাম? আমরা বলছিলাম এটার নাম হচ্ছে এগ সেল বলতে পারি, অথবা এটার নাম বলতে পারি ওভাম। সো যেটাই বলি না কেন, তাহলে আমার ফিমেল রিপ্রোডাক্টিভ সেল বা ফিমেল গ্যামেট একই কথা, সেটার নাম হচ্ছে কি? এগ সেল বা ওভাম। এটা হচ্ছে আমার তৈরি হয় কোথায়? এটা তৈরি হয় ওভিউলের ভিতরে, এবং এই এগ সেল বা ওভামটাই পরবর্তীতে রিপ্রোডাকশনে হেল্প করে। তাহলে আমরা বলছিলাম পোলেন তৈরি হয় কোথায়? পোলেন তৈরি হয় বলছিলাম অ্যান্থারে। আর যে আমার ফিমেল রিপ্রোডাক্টিভ সেল সেটা তৈরি হয় কোথায়? এটা হচ্ছে ওভিউলের ভিতরে। আচ্ছা, তারপর হচ্ছে ইনফ্লোরেসেন্স নামে, এটা হচ্ছে মাঝে মাঝে পরীক্ষায় ডেফিনেশন এই নাম্বার কোশ্চেন চলে আসতে পারে। সেই ইনফ্লোরেসেন্স বলতে বোঝানো হয় যে ক্লাস্টার অফ ফ্লাওয়ার্স অ্যারেঞ্জ ইন এ ব্রাঞ্চ অফ ট্রি, মানে একটা গাছের কোনো একটা ব্রাঞ্চের মধ্যে হচ্ছে আমার ফুলগুলো হচ্ছে ক্লাস্টারভাবে একটা অ্যারেঞ্জ করা থাকে। ধরো হচ্ছে এই যে একটা গাছে, ধরো এটা একটা ব্রাঞ্চ, এই যে ব্রাঞ্চ অফ ট্রি, তো এই যে গাছের এই ব্রাঞ্চটার মধ্যে ফুলগুলো হচ্ছে ক্লাস্টার করে সাজানো আছে, মানে গুচ্ছ করে একদম সাজানো আছে। তো এই জিনিসটা কি বলা হয়? এই পুরো জিনিসটাকে বলা হয় কি? ইনফ্লোরেসেন্স। সো ইনফ্লোরেসেন্সের ডেফিনেশন আসলে বলবো যে ক্লাস্টার অফ ফ্লাওয়ার্স অ্যারেঞ্জড ইন এ ব্রাঞ্চ অফ ট্রি ইজ কল্ড ইনফ্লোরেসেন্স। আচ্ছা, দেন হচ্ছে একটা জিনিস মনে রাখতে হবে, আমার ফুলের যে রিপ্রোডাক্টিভ অর্গান কি বলছিলাম বলতো? ফুলের রিপ্রোডাক্টিভ অর্গান সম্পর্কে আমরা বলেছিলাম, ফুলের রিপ্রোডাক্টিভ অর্গান হচ্ছে আমাদের নাম ছিল হচ্ছে ফ্লাওয়ার, তাই না? এই যে রিপ্রোডাক্টিভ অর্গানের নাম আমরা বলছিলাম ফ্লাওয়ার। আর যদি জিজ্ঞাসা করে যে ফুলের রিপ্রোডাকশন করার জন্য মেজর স্টেপ কটা, তাহলে বলবো 2টা। ফুলের রিপ্রোডাকশন করার জন্য মেজর স্টেপ হচ্ছে 2টা। কী কী? একটা হচ্ছে আমার পলিনেশন, আর একটা হচ্ছে ফার্টিলাইজেশন। পলিনেশন আর একটা হচ্ছে ফার্টিলাইজেশন। তাহলে ফুলের রিপ্রোডাকশন করার জন্য 2টা মেজর স্টেপ রয়েছে, একটা হচ্ছে তোমার পলিনেশন, আর একটা হচ্ছে তোমার ফার্টিলাইজেশন। আচ্ছা, দেন হচ্ছে হোয়াট ইজ পলিনেশন? পলিনেশনের ডেফিনেশনটা লাগবে। পলিনেশন মানে হচ্ছে মেন কথা হচ্ছে এখানে পোলেন ট্রান্সফার হবে। পলিনেশনে কী হয়? পোলেন ট্রান্সফার হবে। কোথা থেকে কোথায় ট্রান্সফার হবে? মনে রাখতে হবে অ্যান্থার থেকে আমার স্টিগমাতে হচ্ছে পোলেনটা ট্রান্সফার হবে। তাহলে হচ্ছে আমাদের পোলেনটা ট্রান্সফার হবে কোথা থেকে? পোলেন ট্রান্সফার হবে অ্যান্থার থেকে আমার স্টিগমাতে। যেমন হচ্ছে ধরো আমরা একটু কী বললাম, আমাদের হচ্ছে এই যে এটা তো হচ্ছে আমাদের একটা স্ট্যামেন, না? স্ট্যামেনের মধ্যে এটা হচ্ছে অ্যান্থার, এটা হচ্ছে ফিলামেন্ট। সো এই অ্যান্থারের মধ্যে আমরা কী বলছিলাম? পোলেন তৈরি হয়। তো এই অ্যান্থার থেকে কী হবে? অ্যান্থার থেকে যে পোলেনটা তৈরি হয়েছে সেই পোলেনটা হচ্ছে ট্রান্সফার হয়ে আমার চলে আসবে এই স্টিগমাতে। এটার নাম ছিল স্টিগমা। সো কী হয়? পোলেনটা ট্রান্সফার হবে কোথা থেকে কোথায় ট্রান্সফার হবে? ফ্রম অ্যান্থার টু দ্য স্টিগমা, মানে অ্যান্থার থেকে ট্রান্সফার হয়ে কোথায় চলে যাবে? স্টিগমাতে চলে আসবে পোলেনটা। সো এটা হচ্ছে আমার পলিনেশনের ডেফিনেশনের মধ্যে আসতে হবে যে আমার পোলেনটা ট্রান্সফার হবে ফ্রম দ্য অ্যান্থার টু দ্য স্টিগমাতে। এখন অ্যান্থার থেকে স্টিগমাতে এটা ট্রান্সফার হবে। এখন এটা সেম ফুলের, মানে একই ফুলের হইতে পারে, অথবা এটা হচ্ছে আরেকটা অন্য একটা ফুলে হইতে পারে, মানে একই ফুলে হইতে পারে, বা অন্য একটা গাছের অন্য একটা ফুলে হইতে পারে, তবে সেটা সেম স্পেসিসে হইতে হবে। অর্থাৎ আমার ধরো
এটা হচ্ছে ধরো জবা ফুল, ধরো এটা হচ্ছে আমার জবা ফুল, ধরো আরেকটা গাছেও জবা ফুল আছে এখানে, এই গাছের জবা ফুলের অ্যান্থার থেকে পোলেনটা ট্রান্সফার হয়ে এই গাছের জবা ফুলের স্টিগমাতে এসে পড়ছে, তাহলে এটা পলিনেশন হবে। কিন্তু জবা ফুলের সাথে মানে জবা ফুল মানে সেম স্পেসিস হইতে হবে, কিন্তু জবা ফুলের সাথে কিন্তু গোলাপ গাছের যে ফুল সেটাতে আমার পলিনেশন হওয়া যাবে না। পলিনেশন হইতে হলে অবশ্যই আমাকে সেম স্পেসিস হইতে হবে। সো এটাই বলছে এখানে যে আমার ট্রান্সফার হবে পোলেন ট্রান্সফার অফ পোলেন ফ্রম দ্য অ্যান্থার থেকে টু দ্য স্টিগমাতে দ্য সেম ফ্লাওয়ারে হইতে পারে, অথবা স্টিগমা অফ দ্য অ্যানাদার প্ল্যান্ট, অথবা অন্য কোনো গাছের একটা ফুলের ট্রান্সফার হতে পারে, তবে তাদের সেম স্পেসিস হতে হবে, মানে তাদের প্রজাতিটা সেম হতে হবে, সেটাকে বলবো পলিনেশন। আচ্ছা, ডেফিনেশনটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য প্রায় চলে আসে। পলিনেশনের টাইপস জিজ্ঞেস করলে আমরা বলবো দুইটা, একটা হচ্ছে সেলফ পলিনেশন, একটা হচ্ছে তোমার ক্রস পলিনেশন। সেলফ পলিনেশন অ্যান্ড ক্রস পলিনেশন। আচ্ছা, তো হোয়াট ইজ সেলফ পলিনেশন? সো সেলফ পলিনেশন মানে হচ্ছে তোমার একই ফুলে হবে, একই ফুলের মধ্যে পলিনেশনটা যদি হয়, অথবা একই গাছের হচ্ছে দুইটা ফুলের মধ্যে যদি হয়। মেইন কথা হচ্ছে আমার সেলফ পলিনেশনের গেলে শর্তটা কি, মানে একই গাছে হইতে হবে, একই গাছের হচ্ছে যদি সেম ফুলে হয়, অথবা একই গাছের যদি হচ্ছে দুইটা আলাদা আলাদা ফুলের হয়। গাছ কিন্তু একটাই, মানে সেম গাছেরই সেম প্ল্যান্টেরই হচ্ছে একই ফুলে হইতে পারে, অথবা দুইটা আলাদা ফুলে হতে পারে সেম প্ল্যান্টের, তখন সেটাকে বলবো সেলফ পলিনেশন। আর ক্রস পলিনেশন কাকে বলবো? ক্রস পলিনেশন হচ্ছে টু ডিস্টিংক্ট ফ্লাওয়ার বলতে বোঝানো হচ্ছে দুইটা ভিন্ন ভিন্ন গাছের ফুল। ধরো এটা হচ্ছে একটা গাছ, এটা আরেকটা গাছ, তো এই গাছের ফুলের সাথে এই গাছের যে ফুলের যে পলিনেশন সেটাকে বলবো ক্রস পলিনেশন, কারণ এটা দুইটা আলাদা আলাদা গাছের ফুলের মধ্যে যখন হচ্ছে আমার পলিনেশনটা হবে সেটাকে বলবো হচ্ছে আমার ক্রস পলিনেশন। আর যদি ধরো একই গাছে, ধরো এই ফুলের সাথে এই ফুলের সাথে এই ফুলের, মানে সেম ফুলের যদি পলিনেশন হয়, অথবা এই ফুলের সাথে এই একই গাছে আরেকটা ফুলের যদি পলিনেশন হয়, তখন এটাকে বলবো আমার সেল পলিনেশন। মানে একই গাছের মধ্যে হইলে সেল পলিনেশন, আর দুইটা ভিন্ন গাছের ফুলের মধ্যে হইলে ক্রস পলিনেশন। এখন দুইটার এক্সাম্পল জানতে হবে কোথায় কোথায় এই জিনিসটা হয়, এক্সাম্পলগুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট। সেল পলিনেশন হয় কোথায়? ব্রাসিকা মানে হচ্ছে সরিষাতে, তারপর হচ্ছে কিউকাম্বার মানে শশাতে, অ্যান্ড ডুটুরা, এই তিনটা গাছে সেল পলিনেশন হয়। পরীক্ষার জন্য সুপারস্টার ইম্পর্টেন্ট এই এক্সাম্পলগুলো, এই যে সেল পলিনেশন এবং ক্রস পলিনেশন এক্সাম্পল মনে না রেখে পরীক্ষা হলে যাওয়াই যাবে না। সো সেল পলিনেশন এক্সাম্পল হচ্ছে ব্রাসিকা মানে হচ্ছে সরিষা, কিউকাম্বার, শশা, ডুডুরা, এইখানে হচ্ছে সেল পলিনেশন হবে এইসব গাছে। আর ক্রস পলিনেশন কোথায় হবে? ক্রস পলিনেশন হবে কটন ট্রি মানে হচ্ছে ওই শিমুল গাছ, আর পাপায়া মানে পেঁপে গাছ, এখানে হবে ক্রস পলিনেশন। তো কটন ট্রি অ্যান্ড পাপায়া এই দুটোতে হবে ক্রস পলিনেশন, আর সেল পলিনেশন হবে ব্রাসিকা, কিউকাম্বার অ্যান্ড ডুটুরা, এগুলোতে হবে সেল পলিনেশন। সো আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি। এখন আমাদের বইতে এখানে কিছু কথাবার্তা লেখা আছে, এগুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট কথা। আবার এখানেও হচ্ছে আমার ক্রস পলিনেশনের মধ্যেও কিছু কথা এরকম লেখা আছে। সো এগুলো হচ্ছে এইভাবে বই থেকে রিডিং পড়লে আসলে মনে থাকে না, সেই কারণে আমরা এগুলোকে একটা চার্টের মাধ্যমে পড়বো, যে চার্টটা পড়লে আমরা দুইটাকে পাশাপাশি রেখে পড়বো, আমাদের দুইটাই তাহলে মনে থাকবে। পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট এই চার্টটা। তো এখানে কি হয়, আমরা ডিফারেন্স আকারে পড়বো, সেল পলিনেশন অ্যান্ড ক্রস পলিনেশন, দুটার আগে ডিফারেন্সটা পড়ে ফেলি। তো প্রথম কথা, সেল পলিনেশন ডেফিনেশনটা কি? ডেফিনেশনটা আমরা একটুকেই বললাম যে এটা হচ্ছে সেম ফ্লাওয়ারের মধ্যে যদি পলিনেশনটা হয়, অথবা সেম প্ল্যান্টের হচ্ছে দুইটা ফ্লাওয়ারের মধ্যে যদি পলিনেশন হয়, তখন সেটাকে বলবো সেল পলিনেশন। আর ক্রস পলিনেশন বলবো যখন হচ্ছে সেম স্পেসিসে মানে একই প্রজাতির ভিন্ন ভিন্ন গাছের ডিফারেন্ট প্ল্যান্টের হচ্ছে দুইটা ফুলের মধ্যে হবে, তখন সেটাকে বলবো হচ্ছে আমরা ক্রস পলিনেশন। অর্থাৎ ক্রস পলিনেশন দুইটা ভিন্ন গাছের ফুলের মধ্যে হচ্ছে পলিনেশনটা হবে। আচ্ছা, তারপর চলে আসো যে আমার ওয়েস্টেজ অফ পোলেন, মানে আমার পোলেন যে ট্রান্সফার হয়, পলিনেশন তো ট্রান্সফার হয় কিসের? পোলেনের। তো এখন সেল পলিনেশন তো দেখা যাচ্ছে একই গাছের মধ্যে হচ্ছে, তাই না? তো এখানে পোলেন আসলে ওই ট্রান্সফার হওয়ার সময় পোলেনটা হচ্ছে ওয়েস্ট হওয়ার সম্ভাবনা কম থাকে, কারণ যদি একই গাছের মধ্যে হচ্ছে সেল পলিনেশন, সো তার হচ্ছে ডিস্টেন্স কম যাইতে হইতেছে, তাই না? ধরো একই গাছে, ধরো এখান থেকে পোলেনটা ট্রান্সফার এই ফুলে আসতেছে, তাহলে তো খুব কম দূরত্ব যাইতে হইতেছে, তার মানে হচ্ছে ওর বেশি ডিস্টেন্স অতিক্রম করা লাগতেছে না, তার মানে হচ্ছে ওর পোলেন যে ওয়েস্ট হওয়ার সম্ভাবনা কম থাকে, হ্যাঁ। তো এই কারণে ওয়েস্টেজ অফ পোলেনটা হচ্ছে লেস হয় সেল পলিনেশনের ক্ষেত্রে। আর ক্রস পলিনেশনের ক্ষেত্রে তো একটা গাছ থেকে অন্য আরেকটা গাছ থেকে যাচ্ছে, মানে অনেক দূরে যাচ্ছে, তাহলে দূরে গেলে অবশ্যই পোলেন আমার ওয়েস্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সো এই কারণে ওয়েস্ট অফ পোলেন হচ্ছে মোর ক্রস পলিনেশনের ক্ষেত্রে। তারপর চলে আসি ক্যারিয়ার, যেহেতু সেল পলিনেশন একই গাছের মধ্যে যাচ্ছে, তখন একই গাছের ক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে তো ক্যারিয়ার তো আমার লাগবে না, নট রিকোয়ার্ড। আর যদি হচ্ছে ভিন্ন গাছে হয়, তাহলে তো আমার ক্রস পলিনেশন, যেহেতু ভিন্ন গাছের মধ্যে ক্রস পলিনেশন হয়, সেই কারণে ভিন্ন গাছের মধ্যে যাইতে হইলে অবশ্যই আমাকে একটা ক্যারিয়ার লাগবে। সো ক্রস পলিনেশনের ক্ষেত্রে আমার ক্যারিয়ার লাগবে। সো এই জিনিসটাকে কীভাবে মনে রাখতে পারি? ধরো হচ্ছে তুমি তোমার বাসার মধ্যে ধরো তিনতলায় হচ্ছে তুমি থাকো, ধরো তুমি তিনতলা থেকে ধরো চারতলায় হচ্ছে তুমি
আরেকটা আন্টির বাসায় যেতে যাচ্ছ, তখন তো তোমার তো আর রিক্সা বা গাড়ি করে যেতে হবে না, তুমি তো জাস্ট নিজে নিজে চলে যেতে পারবা, মানে তোমার কোনো ক্যারিয়ার লাগবে না। বাট ধরো তুমি হচ্ছে তোমার বাসা থেকে শান্তিনগর থেকে ধরো হচ্ছে দূরে মতিঝিল হচ্ছে তোমার একটা আন্টির বাসায় যেতে যাচ্ছ, তখন তো তোমাকে অবশ্যই কোনো একটা গাড়ি ইউজ করতে হবে, মানে তোমার কোনো একটা ক্যারিয়ার ইউজ করতে হবে। সো এই কারণে যেহেতু ক্রস পলিনেশন অনেক দূরে দূরে ভিন্ন ভিন্ন গাছের মধ্যে হয়, তো তখন সেক্ষেত্রে তার ক্যারিয়ার লাগবে। বাট সেলফ পলিনেশনের ক্ষেত্রে আমার কোনো ধরনের ক্যারিয়ার লাগবে না। তারপর হচ্ছে অকারেন্স অফ পলিনেশন, সেটা হচ্ছে এনশিওর, মানে একবার যে কাছে দূরত্ব কাছে যে জিনিসটা হয় সেটা তো মানে যাওয়া তোমার জন্য ইজি, এবং সেটা মোটামুটি নিশ্চিত তুমি যাইতে পারবা। ধরো তুমি 4 তলা থেকে 3 তলা তুমি ইজিলি যেতে পারবা, হ্যাঁ, এটা তোমার বলা যায় তুমি নিশ্চিত। কিন্তু ধরো তুমি হঠাৎ করে ধরো শান্তিনগর থেকে মতিঝিল যেতে যাচ্ছ, মানে তাহলে তো তোমার হচ্ছে অনেক দূর যেতে হবে, হয়তো অনেক জ্যাম থাকতে পারে, বা তুমি ঠিকমতো গাড়ি নাও পাইতে পারো, অথবা গাড়ি বলা তো যায় অনেক ধরনের অ্যাক্সিডেন্ট হয় অনেক সময়, অ্যাক্সিডেন্ট হতে পারে, তুমি তোমার বাসায় যাইতে পারলা না আন্টির বাসায়। সো এরকম সিউরিটি পাওয়া যায় না, তুমি আসলে যাইতেই পারবা, এরকম কোনো সিউরিটি নাই। সো এই কারণে পলিনেশন যে হবেই সেটার সিউরিটি আছে কোনটার মধ্যে, সেটা হচ্ছে সেল পলিনেশনের মধ্যে, কারণ সে একই গাছের মধ্যে হচ্ছে। কিন্তু এই পলিনেশন হওয়ার সিউরিটিটা তোমার ক্রস পলিনেশনের ক্ষেত্রে নাই, নট এনশিওরড। ঠিক আছে, হইতেও পারে পলিনেশনটা, হইতেও পারে নাও হইতে পারে। হয়তো দেখা গেছে যে কেরিয়ারটা ধরো নিয়ে গেছে, ধরো কেরিয়ার বলতে ধরো বোঝানো হয় ধরো একটা মৌমাছি ধরো পোলেনটা ট্রান্সফার করে নিয়ে যাওয়ার সময় হয়তো বা এক গাছ থেকে অন্য গাছে নিয়ে যাওয়ার সময় হয়তো তার গা থেকে এটা পড়ে গেছে, তার গা থেকে এটা পড়ে মাটিতে পড়ে গেছে, তখন তাহলে তো আর পোলেনটা যেহেতু মাটিতে পড়ে গেছে তাহলে তো আর পলিনেশনটা হবে না। সেই কারণে বলা যায় না, এটা সিউরিটি দিয়ে বলা যায় না। ঠিক আছে, এরপর হচ্ছে আমার ধরো এই সেলফ পলিনেশনের মাধ্যমে যে আমার নতুন যে গাছ তৈরি হবে, সেলফ পলিনেশন হওয়ার মাধ্যমে যে নতুন গাছ তৈরি হবে সেই গাছের যে ক্যারেক্টারিস্টিক সেটা হচ্ছে আসলে চেঞ্জ হবে না, মানে হচ্ছে আগে যে তার মা বাবার যে ক্যারেক্টারিস্টিক যেরকম ছিল, নতুন যে আমার নিউ বর্ন প্ল্যান্ট তারও হচ্ছে ক্যারেক্টারিস্টিক সেমই হবে, কোনো ধরনের চেঞ্জ হবে না। সো চেঞ্জ যেহেতু হচ্ছে না, তার মানে পিউরিটি অফ স্পেসিস, মানে স্পেসিসের যে পিউরিটি সেটা হচ্ছে মেনটেন হচ্ছে, কারণ মেনটেন হচ্ছে কারণ তার মা বাবা যেরকম হচ্ছে সে সেমই হচ্ছে, সে গাছটাও সেমই টাইপেরই হচ্ছে, তার সেম ক্যারেক্টারিস্টিক হচ্ছে, তার মানে পিউরিটিটা তার এখানে মেনটেন হচ্ছে। কিন্তু ক্রস পলিনেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেহেতু হচ্ছে ক্রস পলিনেশনের ক্ষেত্রে দুইটা ভিন্ন ভিন্ন গাছের ফুলের মধ্যে হচ্ছে আমার কি হয়, পলিনেশনটা হয়। সো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার নতুন যে প্ল্যান্টটা, সেই নতুন প্ল্যান্টটা হচ্ছে মধ্যে বৈশিষ্ট্যের আসলে চেঞ্জ আসে, তারপর তার মা বাবা যেরকম ছিল নতুন যে গাছটা সেই নতুন নিউবর্ন প্ল্যান্টটা সেরকম হয় না। সো এখানে আসলে পিউরিটি অফ স্পেসিস ইজ নট মেনটেন করা যায় না এখানে। ওকে, তারপর হচ্ছে জেনেটিক ভেরিয়েশন একটু মনে রাখতে হবে। জেনেটিক ভেরিয়েশনটা আমি দেখতে পাবো হচ্ছে কোথায়, জেনেটিক ভেরিয়েশনটা দেখতে পাবো হচ্ছে ক্রস পলিনেশনের ক্ষেত্রে। আমি সেল পলিনেশনের ক্ষেত্রে কোনো ধরনের জেনেটিক ভেরিয়েশন থাকে না। সো মনে রাখতে হবে জেনেটিক ভেরিয়েশন যদি না থাকে তাহলে মনে রাখতে হবে ওই জিনিসটার অ্যাডাপ্টেশন পাওয়ার থাকে না। অ্যাডাপ্টেশন পাওয়ার বলতে কোনো একটা প্রতিকূল একটা পরিবেশে টিকে থাকার যে ক্ষমতা, কোনো একটা প্রতিকূল পরিবেশে টিকে থাকার যে ক্ষমতা সেটা হচ্ছে অ্যাডাপ্টেশন। সেই অ্যাডাপ্টেশন পাওয়ারটা হচ্ছে থাকবে না যার হচ্ছে জেনেটিক ভেরিয়েশন নাই। সো যেহেতু হচ্ছে সেলফ পলিনেশনের ক্ষেত্রে জেনেটিক ভেরিয়েশন থাকে না, সো তার ক্ষেত্রে আমার অ্যাডাপ্টেশন পাওয়ারও থাকবে না। আর ক্রস পলিনেশনের ক্ষেত্রে হচ্ছে জেনেটিক ভেরিয়েশনও থাকবে এবং হচ্ছে তার ক্ষেত্রে পাওয়ার অফ অ্যাডাপ্টেশনও থাকবে। সো আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি। এই জিনিসটা হচ্ছে চার্টের মাধ্যমে আমরা নিয়ে আসছি, আমাদের বইয়ের লেখাগুলোকে, বইয়ের হচ্ছে এই প্যারাগ্রাফের লেখাগুলোকে আমরা চার্টের মাধ্যমে নিয়ে আসছি যাতে আমাদের মনে থাকে। এখন এখান থেকে কোশ্চেন কীরকম আসতে পারে পরীক্ষা আমি বলি। প্রথম কথা হচ্ছে সেলফ পলিনেশন ক্রস পলিনেশন এই দুটোর ডিফারেন্স আসতে পারে। ডিফারেন্স তো সুন্দরমতো আমি যেভাবে লিখছি এইভাবে লিখে দিতে হবে। তারপর আসতে পারে কি সেলফ পলিনেশনের তোমার ফিচার মানে বৈশিষ্ট্য লিখতে বলতে পারে। তখন বৈশিষ্ট্য বললে তুমি সুন্দর মতো পয়েন্টে 7টা পয়েন্টে দিয়ে দিবা যে সেলফ পলিনেশন বৈশিষ্ট্য, প্রথমে ডেফিনেশনটা লিখবা, দেন ওয়েস্টেজ অফ পোলেন লেস হয়, কেরিয়ার লাগবে না, অকারেন্স অফ পলিনেশন এনশিওরড, মানে এই যে বৈশিষ্ট্যগুলো জাস্ট এইগুলো তখন লিখে দিবা। যদি বলে ক্রস পলিনেশনের বৈশিষ্ট্য লেখো তখন জাস্ট এই বৈশিষ্ট্যগুলো সুন্দর করে ক্রস পলিনেশনের জন্য এগুলো লিখে দিবা। তারপর হচ্ছে আরেকটা প্রশ্ন আসতে পারে যে সেলফ পলিনেশনের কী কী সুবিধা আছে বা অ্যাডভান্টেজ কী ডিসঅ্যাডভান্টেজ কী। তো অ্যাডভান্টেজ যদি জিজ্ঞাসা করে তাহলে তো এই যে প্রথমে ডেফিনেশনটা দিলা, তারপর হচ্ছে তোমার পোলেন কম ওয়েস্ট হচ্ছে, তো এটাও তো একটা অ্যাডভান্টেজ। তারপর হচ্ছে ক্যারিয়ার লাগে না, এটাও হচ্ছে একটা অ্যাডভান্টেজ। তারপর একটা এনশিওর বলা যেতে পারে পলিনেশনটা, তো এটাও একটা অ্যাডভান্টেজ। তারপর এখানে পিউরিটি বজায় থাকতেছে, সো এটাও একটা অ্যাডভান্টেজ। এগুলো হচ্ছে অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে সেলফ পলিনেশনের ক্ষেত্রে তার ক্ষেত্রে কোনো জেনেটিক ভেরিয়েশন থাকে না এবং তার অ্যাডাপ্টেশন পাওয়ার থাকে না। আচ্ছা, সো এইটা হচ্ছে তার এই দুটো হচ্ছে তার ডিসঅ্যাডভান্টেজ। আর ক্রস পলিনেশনের ক্ষেত্রে যদি আমি আমাদের অ্যাডভান্টেজ বলি, ক্রস পলিনেশন অ্যাডভান্টেজ হচ্ছে তার হচ্ছে জেনেটিক ভেরিয়েশন থাকবে এবং তার হচ্ছে অ্যাডাপ্টেশন পাওয়ার থাকবে। এই দুটো হচ্ছে ক্রস পলিনেশনের অ্যাডভান্টেজ। আর ক্রস পলিনেশনের ডিসঅ্যাডভান্টেজটা কি, সেটা হচ্ছে তার হচ্ছে আমার পোলেনটা বেশি ওয়েস্ট হয়, তার ক্ষেত্রে কেরিয়ার লাগবে, তারপর পলিনেশনটা নট এনশিওরড, তারপর এক্ষেত্রে হচ্ছে স্পেসিসের যে পিউরিটি সেটা হচ্ছে মেনটেন করা যায় না। এগুলো হচ্ছে তার হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। তো আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি। তারপর হচ্ছে আমার যেটা জানা লাগবে সেটা হচ্ছে মিডিয়াম অফ পলিনেশন। মিডিয়াম অফ পলিনেশন এটা হচ্ছে এখান থেকে ডেফিনেশনটা আসতে পারে এই নাম্বারে যে হোয়াট ইজ দ্য কেরিয়ার অফ মিডিয়াম অফ পলিনেশন। সেটা হচ্ছে যে কেরিয়ারটা আসলে আলটিমেটলি পোলেনটাকে ক্যারি করে নিয়ে যায় বা ট্রান্সফার করে নিয়ে যায় সেটাকে বলা হয় পোলেন ক্যারিয়ার বা মিডিয়াম বলা যেতে পারে। হ্যাঁ,
যে হচ্ছে আলটিমেটলি মানে পোলেনটাকে ক্যারি করে নিয়ে যায় একটা ফুল থেকে, ক্যারি করে আরেকটা ফুলে যখন যে ক্যারি করে নিয়ে যায় সেটাকে বলা হয় ক্যারিয়ার বা মিডিয়াম অফ পলিনেশন। এখন এই মিডিয়ামগুলো কী কী হইতে পারে বা ক্যারিয়ার কী কী হইতে পারে? এয়ার হইতে পারে, ওয়াটার হইতে পারে, ইনসেক্ট হইতে পারে, তারপর অ্যানিম্যাল হতে পারে। চার ধরনের হতে পারে, একটা হচ্ছে আমার এয়ার হতে পারে, ওয়াটার হতে পারে, ইনসেক্ট হতে পারে, অ্যানিম্যাল হতে পারে, এই চারজন হতে পারে। ঠিক আছে, তো এই জিনিসটা এখন মনে রাখতে হবে যে আমার একটা এক্সাম্পল ধরো হচ্ছে একটা মৌমাছি ধরো মধু খেতে, ধরো নেকটার মানে তো মধু খেতে একটা ফুলে এসে পড়ছে, তখন কী হয় ওই মৌমাছির গায়ে হচ্ছে কী লেগে যায়, পোলেনটা হচ্ছে মৌমাছির গায়ে লেগে যায়। তো মৌমাছির গায়ে যখন হচ্ছে পোলেনটা হচ্ছে লেগে যায় তখন হচ্ছে যেটা হয় যে এই ফুল থেকে ধরো মধু খেয়ে সে আরেকটা ফুলে গিয়ে হচ্ছে বসছে, তখন আবার আরেকটা ফুলে গিয়ে মধু খেতে বসছে, তখন কী হয় ওই যে এই ফুলে যখন মধু খেতে নিচ্ছিল তখন তার গায়ে পোলেন লেগে গেছিলো, তখন যখন আবার এই ফুলে আসছে তখন এই ফুলের যে সাথে তার হচ্ছে পোলেনটা লেগে যায়, তখন আলটিমেটলি আমার পলিনেশনটা হয়ে যায়। আচ্ছা, এখন আমাদের বলছিলাম যে পলিনেশনের আমার ক্যারিয়ার চারটা হতে পারে, এয়ার, ওয়াটার, ইনসেক্ট অ্যান্ড অ্যানিমেল। এগুলো থেকে কিছু এমসিকিউ আসতে পারে, সিকিউ তো নর্মালি আসে না, এমসিকিউ কিছু আসতে পারে। সেটা কি, ইনসেক্ট যে পলিনেটেড যে ফ্লাওয়ারগুলো আস থাকে, যেগুলো ইনসেক্ট পলিনেটেড ফ্লাওয়ার, তাদের ক্ষেত্রে হচ্ছে মনে হবে নেকটার সিক্রেটরি গ্ল্যান্ড থাকে, মানে মধু গ্রন্থি থাকে। হ্যাঁ, মধু গ্রন্থি মানে মধু থাকে আর কি, মানে মধু যে গ্ল্যান্ড সেটা থাকে। আচ্ছা, তো যেখানে নেকটার সিক্রেটিং গ্ল্যান্ড থাকবে সেখানে অবশ্যই সেটার একটা গ্রানও থাকে, মধুর একটা গ্রান থাকে না। সো এই জন্য তাদের ক্ষেত্রে কী হয়, ইনসেক্ট পলিনেটেড ফ্লাওয়ারের ক্ষেত্রে তাদের নেকটার সিক্রেটিং গ্ল্যান্ড থাকে, এবং যেহেতু নেকটার সিক্রেটিং গ্ল্যান্ড থাকে তাহলে তাদের একটা প্রেগনেন্সও থাকে, মানে একটা গ্রান থাকে। এবং এক্সাম্পলগুলো একটু দেখা লাগবে, তিনটা আছে এই এমসিকিউতে এক্সাম্পলগুলো আসে, যে আমার পর এক্সাম্পল যেমন হচ্ছে ইনসেক্ট পলিনেটেড, যেমন এক্সাম্পল জিজ্ঞেস করে ইনসেক্ট পলিনেটেড ফ্লাওয়ার এক্সাম্পল কি, তিনটা, একটা হচ্ছে হিবিস্কাস মানে হচ্ছে জবা, তারপর গর্ড মানে হচ্ছে লাউ, তারপর হচ্ছে আমার মাস্টার্ড মানে হচ্ছে সরিষা। তিনটা, একটা হচ্ছে হিবিস্কাস, গর্ড অ্যান্ড মাস্টার্ড, এই তিনটা হচ্ছে আমার ইনসেক্ট পলিনেটেড ফ্লাওয়ারের এক্সাম্পল। এবং তাদের ক্ষেত্রে বৈশিষ্ট্য হচ্ছে তাদের হচ্ছে নেকটার সিক্রেটিং গ্ল্যান্ড থাকবে এবং ফ্র্যাগনেন্স থাকবে। আচ্ছা, এবার সেটা হচ্ছে এয়ার পলিনেটেড ফ্লাওয়ার। এয়ার পলিনেটেড ফ্লাওয়ার কাদেরকে বলবো, যাদের ক্ষেত্রে মনে রাখতে হবে এয়ার পলিনেটেড ফ্লাওয়ারের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের নেকটার সিক্রেটিং গ্ল্যান্ড থাকে না। ডু নট হ্যাভ এনি নেকটার সিক্রেটিং গ্ল্যান্ড, মানে তাদের ক্ষেত্রে কোনো ধরনের নেকটার সিক্রেটিং গ্ল্যান্ড থাকে না। যেহেতু তাদের ক্ষেত্রে মধু থাকে না, তাহলে তাদের কোনো ধরনের প্রেগনেন্সও থাকবে না, নো প্রেগনেন্স। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এবং এয়ার পলিনেটেড ফ্লাওয়ারের এক্সাম্পল মনে রাখতে হবে, যে আমার একটা এক্সাম্পল আছে সেটা হচ্ছে অরাইজা স্যাটিভা। অরাইজা স্যাটিভা মানে কি, মানে হচ্ছে ধান। অরাইজা স্যাটিভা মানে কি, মানে হচ্ছে ধান। আশা করি আমাদের কাছে ক্লিয়ার। এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ওয়াটার পলিনেটেড ফ্লাওয়ার। ওয়াটার পলিনেটেড ফ্লাওয়ারের ক্ষেত্রে হচ্ছে কথা হচ্ছে এই ক্ষেত্রেও মনে রাখতে হবে, এয়ার পলিনেটেড ফ্লাওয়ারের ক্ষেত্রেও হচ্ছে আমরা কি দেখেছিলাম, এয়ার পলিনেটেড ফ্লাওয়ারের ক্ষেত্রে কোনো ধরনের নেকটার গ্ল্যান্ড ছিল না। ঠিক তেমনি ওয়াটার পলিনেটেড ফ্লাওয়ারের ক্ষেত্রেও হচ্ছে কোনো ধরনের নেকটার গ্ল্যান্ড থাকে না। সো যেহেতু নেকটার গ্ল্যান্ড থাকে না, তাহলে তাদের কোনো ধরনের প্রেগনেন্সও থাকবে না। আচ্ছা, আর এখানে একটা জিনিস মনে রাখতে হবে, পেটিওল। পেটিওল জিনিসটা কি, এই যে আমরা একটা গাছ দেখতে পাচ্ছি, ধরো এটা গাছের হচ্ছে একটা কি লিফ বা পাতা, ধরো এখানে লিফ থাকতে পারে বা এখানে ফুল থাকতে পারে, ফ্লাওয়ার থাকতে পারে, যেটাই থাকুক না কেন। ধরো এটা হচ্ছে গাছের হচ্ছে বডি, গাছের বডির সাথে এই গাছের যে পাতাটা, যেই একটা বোটা দিয়ে আমাদের আটকানো থাকে, সেটাকে বলা হয় পেটিওল। সো পেটিওল জিনিসটা আমি আশা করি বুঝতে পারছি। তো এখানে হচ্ছে গাছের বডির সাথে হচ্ছে আমার এই যে গাছের পাতাটা হচ্ছে যে জিনিসটা দিয়ে অ্যাড করা থাকে সেটাকে বলা হয় পেটিওল। তো এই যে আমার হচ্ছে ওয়াটার পলিনেটেড ফ্লাওয়ারের ক্ষেত্রে যে আমার ফিমেলের ক্ষেত্রে যে পেটিওলটা, সেটা হচ্ছে কেমন হয়, লঙ্গার হয়ে থাকে, মনে রাখতে হবে। তাহলে কি মনে রাখতে হবে, পেটিওলটা হচ্ছে ফিমেল ফ্লাওয়ারের ক্ষেত্রে লঙ্গার হয়ে থাকে মেলের তুলনায়। মানে মেল ফ্লাওয়ার আর ফিমেল ফ্লাওয়ারের মধ্যে যদি পেটিওলের চিন্তা করি, তাহলে ফিমেলের পেটিওলটা হচ্ছে লম্বা হবে বেশি। তো এটা একটু মানে ব্যতিক্রম না, মানুষের ক্ষেত্রে নর্মালি হচ্ছে কি, মানুষের ক্ষেত্রে নর্মালি ছেলেরা একটু লম্বা বেশি হয়, মেয়েরা একটু লম্বা কম হয়। বাট ফুলের ক্ষেত্রে উল্টা, ফুলের ক্ষেত্রে তাদের যেই ফিমেলের ক্ষেত্রে হচ্ছে পেটিওলটা হচ্ছে লঙ্গার হয়। আচ্ছা, এটা হচ্ছে ওয়াটার পলিনেটেড ফ্লাওয়ারের ক্ষেত্রে। আর এক্সাম্পল হচ্ছে একটা মনে করতে পারো ভ্যালিসনারিয়া। এইটা হচ্ছে তুমি গুগল সার্চ করতে পারো, যে ভ্যালিসনারিয়া নামে হচ্ছে একটা ওয়াটার পলিনেটেড ফ্লাওয়ার আছে। এটা নর্মালি হচ্ছে পানির মধ্যে জন্মগ্রহণ করে বা পানিতে থাকে এই গাছটা। সো এটা হচ্ছে ওয়াটার পলিনেটেড ফ্লাওয়ারের এক্সাম্পল। আর হচ্ছে এনিম্যাল পলিনেটেড ফ্লাওয়ার কোনের একটা মেইন ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এগুলো হচ্ছে নর্মালি বিভিন্ন রকম কালারফুল হয়, মানে কালারফুল হয়, লাল, গোলাপি, তারপর হচ্ছে নীল, হলুদ, এরকম বিভিন্ন রকম কালারফুল হয়। যেমন হচ্ছে তোমার এক্সাম্পল কোনটা, তিনটা এক্সাম্পল আছে, কদম, তারপর হচ্ছে কটন ট্রি একটা নাম হচ্ছে শিমুল, একই কথা, কটন ট্রি আর শিমুল একই কথা। আর একটা হচ্ছে টেরো মানে হচ্ছে কচু। তো এইসব গাছে হচ্ছে তোমার কি হয়, এইসব গাছে তোমার হচ্ছে এনিম্যাল পলিনেশন হয়। আর ওয়াটার পলিনেশন হয় কোনটাতে, ভ্যালিসনারিয়াতে। আর হচ্ছে এয়ার পলিনেশন হয় কোথায়, সেটা হচ্ছে অরাইজা সেটিভা বা ধানে, অরাইজা সেটিভাতে। আর যেটা হচ্ছে ইনসেক্ট পলিনেশন কোথায়, সেটা হচ্ছে তিনটাতে, একটা হচ্ছে হিবিস্কাস, গর্ড অ্যান্ড মাস্টার্ড। সো আশা করি আমাদের কাছে ক্লিয়ার। সো আমাদের হচ্ছে এই চ্যাপ্টারটার টপিকগুলো শেষ হয়ে গেল, সব ইম্পর্টেন্ট টপিক দেখানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আশা করবো পরীক্ষাতে এই অধ্যায় থেকে কোশ্চেন আসলে ইনশাল্লাহ আমরা অ্যান্সার করতে পারবো, ভালোভাবে ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবো। সো
সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে ক্লাসটা করার জন্য, এবং সবাই অবশ্যই পুরোটা ভালো করে আজকে ক্লাসে যে টপিকগুলো পড়াইলাম সবগুলো টপিক ভালো করে পড়ে আমাকে হচ্ছে রিভিউ দিবা যে কেমন লাগছে ক্লাসটা, আর কোনো কিছু বুঝতে সমস্যা হয়েছে কি না। আর যদি সমস্যা হয়ে থাকে তাহলে আমি বলবো আরেকবার রিপিট করে দেখো ভিডিওটা, আর যদি তাও সমস্যা সলভ না হয় তাহলে হচ্ছে আমাকে নক দিতে পারো। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।